ঠাকুরদা ঠাকুমাকে বিদায় জানিয়ে আমি, কিশোরী আর তারানাথ বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে। বিভাস আমাদের ট্রেন স্টেশন পর্যন্ত এগিয়ে দিল আর আমায় বলল, বিভূতি, সাবধানে যাস, আর গিয়েই আমাকে চিঠি পাঠাস, আর যত তাড়াতাড়ি পারিস আবার গ্রামে চলে আসিস। তোর কথা আমার খুব মনে পড়বে রে বিভূতি। বিভাসের কথায় আমি বললাম, আমি যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে আসার চেষ্টা করব, এই নিয়ে তুই চিন্তা করবি না। আর তুইও তো আমার কলকাতার বাড়িতে যেতে পারিস। এই নে, এটা হলো আমার কলকাতার বাড়ির ঠিকানা। মাঝে মাঝে সময় করে আমার কলকাতার বাড়িতে চলে আসবি কিন্তু। হ্যাঁ, তার তোকে বলতে হবে না, আমি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় গিয়ে তোর সাথে দেখা করব। আচ্ছা বিভূতি, আমি এবার গেলাম তাহলে। তুই বাড়িতে গিয়েই কিন্তু আমাকে চিঠি পাঠাবি। আচ্ছা ঠিক আছে, তুই যা। আর ঠাকুরদা ঠাকুমার কিন্তু খেয়াল রাখিস, ঠিক আছে? সেটা আর তোকে বলতে হবে না, আমি তোর ঠাকুরদা ঠাকুমার দিকে খেয়াল রাখবো। এবার আমি যাই, তোর শরীরের দিকে খেয়াল রাখিস। এই বলে বিভাস চলে গেল। তারানাথকে দেখলাম বিভাসের দিকে খুব মনোযোগ দিয়ে দেখে যাচ্ছেন। আমি বিভাসের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। কেন জানি না, আমার খুব কষ্ট হচ্ছে বিভাসের জন্য। দুফোঁটা জল যে কখন চোখ বেয়ে মাটিতে গড়িয়ে পড়ে গেল তা বুঝলামই না। পরে চোখের কোণায় জল অনুভব করলাম, বুঝতে পারলাম আমি মায়ায় জড়িয়ে পড়েছি। বিভাস যখন খুব ছোট ছিল তখন ওর মা মারা যান। বিভাসের মা মারা যাওয়ার পর বিভাসের বাবা আর একটা বিয়ে করেন। বিভাসের বাবা বিভাসকে কথায় কথায় মারতেন। বিভাসের সৎমা কোনো প্রতিবাদ করতেন না, মুখ বুজে সবটা দেখতেন। এমন অবস্থায় আমার মা বিভাসের পাশে এসে দাঁড়ান। মা বিভাসকে আমাদের বাড়িতে থাকতে দেন। আমার মা বিভাসকে নিজের ছেলের মতোই দেখতেন। আমার মা আমাকে প্রায়ই বলতেন, আমার দুই ছেলে, বিভাস আর বিভূতি। আমিও মায়ের কথাই মেনে নিয়েছিলাম। বিভাস আমার শুধু বন্ধু নয়, ও আমার ভাই। আমি ভগবানের কাছে একটা জিনিসই বারবার চাই, পরের জন্মে ভগবান যেন বিভাসকে আমার মায়ের পেটের ভাই বানিয়েই এই পৃথিবীতে পাঠায়। কলকাতা আসার পরও ওর সাথে আমার চিঠিতে কথা হতো। তারপর চোখের পলকেই কেটে গেল কয়েকটি বছর। আমি অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ায় ওকে আর চিঠি লিখতে পারিনি। এত বছর পর যখন ওর সাথে আমার ট্রেনে দেখা হলো, আমি তো প্রথমে ওকে দেখে চিনতেই পারিনি, কিন্তু ও আমায় ঠিকই চিনতে পেরেছে। ছোট সময়ের বন্ধুর কথা ঠিকই মনে রেখেছে। বিভাসকে বিদায় জানিয়ে আমি আমার বেঞ্চে বসলাম। ঝকঝক করে ট্রেন চলতে শুরু করলো। কিশোরী আর তারানাথ আমার সামনেই বসেছিল। আমায় দেখে তারানাথ বললেন, বিভূতি, মায়া এমন একটা জাল, যেই জালে একবার যদি কেউ আটকে যায় তাহলে শত চেষ্টা করেও আর বের হতে পারে না। তুমি সেই মায়ায় আটকে গেছো। এখন তুমি চাইলেও এই মায়া থেকে বের হতে পারবে না। যে মানুষের মধ্যে মায়া, আবেগ আর বিবেক এই তিনটে জিনিসই থাকে না, সে মানুষের মধ্যে পড়ে না। পশুর অধম বলতে পারো। যেমনটা বিভাসের বাবা। বিভাসের বাবার মধ্যে এই তিনটে জিনিসের খুবই অভাব রয়েছে। তা না হলে ফুলের মতো বাচ্চার গায়ে কেউ হাত তুলতে পারে? তুমি বলো। বাচ্চাদের মধ্যে স্বয়ং ভগবান বাস করেন। বাচ্চাদের আদর ও ভালোবাসার মধ্যে দিয়ে বড় করতে হয়। বাচ্চাদের মারলে স্বয়ং ভগবানও রেগে যান। তারানাথের কথায় আমি একটু অবাক হয়ে গেলাম। বিভাসের বাবার কথা তো আমি তারানাথকে বলিনি। তাহলে তারানাথ কিভাবে জানলেন বিভাসের বাবার কথা? কিছুতেই বুঝতে পারছি না। আমি তারানাথকে বললাম, আপনি কিভাবে জানলেন বিভাসের বাবার কথা? আমি তো আপনাকে কিছু বলিনি। তারানাথ হেসে বললেন, আমি বিভাসকে দেখেই সবটা বুঝে গিয়েছিলাম বিভূতি। ছেলেটা মনের মধ্যে অনেক কষ্ট চাপা দিয়ে রেখেছে। ওর ভাগ্যটা খুব ভালো, তোমার মতো বন্ধুও পাশে পেয়েছে। পেয়েছে তোমার মায়ের মতো মমতাময়ী একজন মাকে। বিভা শুধু তোমার বন্ধুই নয়, ও তোমার ভাইও বটে। কখনোই বিভাসকে কষ্ট দিও না। মনে রেখো, তুমি যদি কোনো সময় সংকটে পড়ো তাহলে
সর্বপ্রথম বিভাসই তোমার পাশে থাকবে। কিশোরীকে দেখলাম তারানাথের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর অবাক হওয়াটাও স্বাভাবিক। শুধু কিশোরী নয়, মাঝে মাঝে তারানাথের শক্তি দেখে আমিও অবাক হয়ে যাই। তারানাথ কিভাবে সবটা আগে থেকেই বুঝে যান তা আমি এখনও বুঝে উঠতে পারিনি। কিশোরী তারানাথকে বলল, ঠাকুরমশাই, আমার এখন না একটা গল্প শুনতে খুব ইচ্ছা করছে। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী হয়ে যাক না, আমরা শুনি। কিশোরীর কথায় তারানাথ বললেন, এখন না কিশোরী, কলকাতায় গিয়ে তোমরা দুজনে সময় করে মডলেনে আমার বাড়িতে যেও, আমি তোমাদের গল্প শোনাবো। আসলে সব জায়গায় তো গল্প শোনানো যায় না। বৃষ্টির দিনে গরম গরম তেলে ভাজা আর মুড়ি মাখার সাথে তোমাদের গল্প শোনানোর মজাই আলাদা। বুঝেছো কিশোরী? তারানাথের কথায় আমি একমত। বৃষ্টির দিনে চারির হাতের গরম গরম তেলে ভাজা আর মুড়ি মাখার সাথে তারানাথের আধিভৌতিক গল্প শুনতে আমাদের বেশ ভালোই লাগে। বৃষ্টির দিন ছাড়া তারানাথের গল্প ঠিক জমে না। তারানাথের সাথে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। খুব খিদে পেয়েছিল আমাদের। আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরে খাবার খেয়ে নিয়ে বেঞ্চ থেকে নেমে একটু সামনে গেলাম। আমার শরীরটা একটু ভালো লাগছিল না, মাথাটা একটু ঘুরছিল। আর শরীর খারাপ হওয়াটাও স্বাভাবিক। গ্রামে গিয়ে আমার সাথে যা অভিজ্ঞতা হলো সেটা আমি জীবনেও ভুলব না। কোনো রকমভাবে ওই অশরীরের হাত থেকে আমি বেঁচে ফিরেছি। ভাগ্যিস তারানাথ ছিলেন, তা না হলে আমার আর গ্রামের মানুষদের যে কি হতো কে জানে। ওই অশরীরই আর গ্রামে আসতে পারবে না, সেই ব্যবস্থা তারানাথ করে দিয়েছেন। কি দেখে যে অশরীরীর শ্মশানটা পছন্দ হয়েছিল কে জানে। এখান থেকে বাইরের দৃশ্য বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। খালি একটা বেঞ্চ দেখতে পেয়ে বসে পড়লাম আর জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। গাছপালা, নদীনালার মাঝখান থেকে আমাদের ট্রেনটা এগিয়ে চলেছে। আমার পাশের বেঞ্চে একজন মাঝবয়সী লোক শুয়ে রয়েছেন, তারানাথের মতনই দেখতে। পুরো চেহারা জুড়ে কাঁচা পাকা দাড়ি, পরনে কালো রঙের পাঞ্জাবি আর ধুতি রয়েছে। লোকটির কপালে একটা লাল তিলক রয়েছে। এক কথায় বলতে গেলে একজন তান্ত্রিক। লোকটা আমায় দেখে বললেন, কোথায় যাওয়া হচ্ছে? আগে আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। আমি কলকাতায় যাচ্ছি। ফিরছো কোথা থেকে? আমাদের গ্রামের বাড়ি পলাশডাঙ্গা থেকে ফিরছি। আসলে আমিও কলকাতা যাচ্ছি। একা একা ঠিক ভালো লাগছিল না। আমার পাশে একজন ছেলে ছিল, তাকেও এখন আমি দেখতে পাচ্ছি না। তোমাকে দেখে মনে হলো তোমার সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কোনো অসুবিধা নেই। আপনি আমার সাথে কথা বলতেই পারেন, আমার কোনো অসুবিধে হবে না। আপনি বলুন কি বলতে চান আমায়। আমার নাম নিশিনাথ মুখুর্জি। কলকাতা যাচ্ছি আমার ছোট সময়ের এক বন্ধুর সাথে দেখা করতে। অনেকদিন হলো আমার বন্ধুটার সাথে কথা হয় না। ছোট সময় আমি এক তান্ত্রিকের শিষ্য ছিলাম। সেই তান্ত্রিকের কাছেই তন্ত্র সাধনা শিখতে এসেছিল আমার ছোট সময়ের বন্ধু। সেই তান্ত্রিকের কাছে কয়েক মাস থেকে ওখান থেকে চলে যাই আমি। তারপর আর খোঁজ পাইনি আমার সেই বন্ধুটা। এত বছর পর জানতে পারলাম আমার বন্ধু কলকাতায় থাকে। তাই আর দেরি না করে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। তা আপনার বন্ধু কলকাতার কোথায় থাকে? শুনেছি সে নাকি মঠ লেনে থাকে। আমি কিছুটা বুঝতে পেরে বললাম, আপনি কি তারানাথ চক্রবর্তীর কথা বলছেন? লোকটি দেখলাম চোখ বন্ধ করেই কি যেন একটা ভেবে যাচ্ছেন। কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে লোকটি বললেন, বুঝতে পেরেছি, সবটাই বুঝতে পেরেছি। আমায় আর কিছু বলতে হবে না। বিভূতি, তুমি আমার বন্ধুর সবচাইতে কাছের মানুষ, তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। একটা কথা মনে রেখো বিভূতি, তোমার সংকট কিন্তু পুরোপুরি কাটেনি। খুব সাবধানে থেকো। তোমায় কিন্তু আবার গ্রামে ফিরতে হবে। আর গ্রামে গেলে খুব সাবধানে থাকতে হবে তোমাকে। লোকটির কথা শুনে আমি শিহরিত হয়ে গেলাম। এরকম কথা তারানাথের মুখে আমি অনেকবারই শুনেছি। তারানাথ কিশোরীকে তার ক্ষমতা দেখিয়ে অবাক করে দেন, সাথে আমাকেও। হয়তো সেদিন কিশোরী ওর স্ত্রীর সাথে ঝগড়া বাঁধিয়ে তারানাথের কাছে গিয়েছিল, সাথে আমিও ছিলাম।
তারানাথ কিশোরীকে দেখেই বলেছিলেন, বাড়িতে বৌমার সাথে ঝগড়া বাঁধিয়ে এসেছ নাকি কিশোরী? কিশোরী সেদিন খুব অবাক হয়েছিল, সাথে আমিও অবাক হয়েছিলাম। লোকটি তারানাথের বন্ধু হওয়ায় কিছু ক্ষমতা লোকটির মধ্যে থাকতে পারে, মনে মনে তা ভাবতে লাগলাম। আর তাছাড়া আমার সংকট তো কেটে গিয়েছে। তারানাথ অশরীরীটাকে একেবারের জন্য তাড়িয়ে দিয়েছে। আমি যদি আবার গ্রামে যাই তাহলে আমি তো আর কোনো সংকটে পড়ব না। তাহলে কোন সংকটের কথা বললেন নিশিনাথ মুখার্জি মশাই? তা ঠিক বুঝতে পারছি না। কিছুক্ষণ বেঞ্চে বসার পর যখন আমি উঠতে যাব, তখনই আমার চোখ গেল একটা ছেলের দিকে। ছেলেটি আমাদের দিকেই আসছে। ছেলেটিকে দেখে মনে হচ্ছে ছেলেটির বয়স 35 কি 36। মাথায় কোকড়া কোকড়া চুল রয়েছে, গায়ে পুরনো একটা ফতুয়া আর একটা ধুতি রয়েছে। ছেলেটি নিশিনাথ মুখার্জির পাশের খালি বেঞ্চে এসে শুয়ে পড়ল। নিশিনাথ মুখার্জি হয়তো আমাকে এই ছেলেটির কথাই বলছিলেন। ছেলেটির দিকে আমি ভালো করে তাকালাম। আমার কেন জানি না মনে হলো ছেলেটিকে আমি আগে কোথাও যেন দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। অনেকক্ষণ চেষ্টা করার পরও যখন দেখলাম মনে পড়ছে না, তখন আমি হাল ছেড়ে দিলাম। বেঞ্চ থেকে উঠতে যাব, তখনই চোখ পড়ল ছেলেটির চেহারার দিকে। ছেলেটির পুরো চেহারাটা আলোকিত হয়ে রয়েছে। ছেলেটির চেহারাটা চেনা চেনা লাগলেও কিছুতেই মনে পড়ছে না কেন, তা ঠিক বুঝতে পারছি না। ছেলেটি মনে মনে হয়তো আমায় বলছে, লাভ নেই বিভূতি, আমি না চাইলে আমায় তুমি কিছুতেই মনে করতে পারবে না। সময় হলে তুমি ঠিকই আমায় মনে করতে পারবে। বেঞ্চ থেকে উঠে আমি আমার নিজের বেঞ্চে গিয়ে বসলাম। আমায় দেখে তারানাথ বললেন, কোথায় গিয়েছিলে বিভূতি? ঠাকুরমশাই, আমি ওই একটু সামনে গিয়েছিলাম। আসলে আমার মাথাটা একটু ঘোরাচ্ছিল তো, তাই ভাবলাম সামনে গিয়ে বাইরের দৃশ্য দেখলে হয়তো ঠিক হয়ে যাবে। তা বেশ, এখন তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, এখন আমি ঠিক আছি। আমাদের ট্রেন কলকাতায় আস্তে আস্তে বিকেল বাঁধিয়ে দেয়। ট্রেন থেকে নেমে একটা গাড়ি করে আমরা 3 জন মঠ লেনের উদ্দেশ্যে রওনা দিলাম। মঠ লেনে গিয়ে চারির জন্য লাল রঙের চুড়ি কিনে নিলাম, আর 1 প্যাকেট পাসিং শো কিনে নিলাম। চুড়ি কেনায় তারানাথ আমায় বললেন, আহা বিভূতি, চারি মায়ের কাছে অনেক চুড়ি আছে, আবার নতুন করে চারি মায়ের জন্য চুড়ি কিনতে গেলে কেন? ঠাকুরমশাই, আমি জানি চারির কাছে অনেক চুড়ি আছে, কিন্তু সেগুলো তো পুরনো হয়ে গেছে। আর তাছাড়া চারি আমার কাছে নতুন চুড়ি কিনে দেওয়ার জন্য আবদার করেছিল। আর আপনি তো জানেন চারির কোনো আবদারই আমি ফেলতে পারি না। তারানাথ আর কোনো কথা বললেন না। আমি আর কিশোরী তারানাথকে সাথে নিয়ে তারানাথের বাড়িতে গেলাম। দরজায় কড়া দিতেই চারি দরজা খুলে দিল। আমাদের দেখে চারি বলল, আপনারা এসেছেন? আপনাদের জন্য আমি অপেক্ষা করছিলাম। তারানাথ চারিকে বললেন, চারিমা, তোর এখানে একা থাকতে অসুবিধা হয়নি তো? না বাবা, আমার একা থাকতে কোনো অসুবিধে হয়নি। বাবা, কাকাবাবুর গ্রামের কাজ কি মিটে গিয়েছে? হ্যাঁ মা, তোর কাকাবাবুর গ্রামের কাজ মিটে গিয়েছে। তোর কাকাবাবুর গ্রামে ওই অশরীরই আর আসতে পারবে না, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। তা ভালোই হয়েছে বাবা, আমি তো চিন্তায় ছিলাম কাকাবাবুকে নিয়ে। চারি আমাদের দিকে তাকিয়ে বলল, কাকাবাবু, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে গিয়ে তক্তপোষের উপর বসুন, আমি বরং আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এই বলে চারি ভিতরের ঘরে চলে গেল। আমরা ভিতর ঘরে গিয়ে তক্তাপোষের উপর বসে পড়লাম। কিছুক্ষণ পর তারানাথ চলে এলেন। আমি তারানাথকে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি নিশিনাথ মুখার্জি নামে কাউকে চেনেন? তারানাথ তক্তপোষের ওপর দিয়ে পাসিং শো নিয়ে একটা সিগারেট বের করে আগুন দিয়ে ধরাতে ধরাতে বললেন, তোমরা তো জানোই আমি ভবঘুরে মানুষ ছিলাম। একদিন আমি ঘুরতে ঘুরতে একটা গ্রামে গিয়ে পৌঁছে যাই। সেই গ্রামে গিয়ে আমি জানতে পারি গ্রামের একেবারে শেষ প্রান্তে একজন তান্ত্রিক বাস করেন। আমার বেশ কৌতূহল হয়। আমি তন্ত্র সাধনা শিখতে যাই সেই তান্ত্রিকের কাছে। আমায় দেখে তান্ত্রিক বললেন, কি চাই এখানে? আমার কাছে কেন এসেছিস? বাবা, আমি আপনার কাছে তন্ত্র সাধনা শিখতে চাই। আপনি কি আমায় তন্ত্র সাধনা শেখাবেন? শিখতে চাইলেই তো আর আমি তোকে শেখাতে পারবো না।
তন্ত্র সাধনা শিখতে গেলে তোকে আগে একটা কাজ করতে হবে, আর সেই কাজ সফলভাবে করতে পারলেই আমি তোকে আমার শিষ্য করে নেব। কিন্তু তুই কি পারবি? আমি বললাম, হ্যাঁ বাবা আমি পারবো। আপনি শুধু একবার বলেই দেখুন না কি কাজ করতে হবে আমাকে, বলুন, আমি নিশ্চয়ই পারবো। তোকে একটা লাশ খুঁজতে হবে, আর লাশ খুঁজে সেই লাশের উপরে বসে তোকে সব সাধনা করতে হবে। সাধনা চলাকালীন তোর সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকবে। তুই ভয় পাবি না, ভয় পেলেই সব শেষ। তুই কি এই কাজ করতে পারবি? হ্যাঁ বাবা আমি পারবো। আগেও আমি এই কাজ করেছি। বীরভূমের শ্মশানে আমি একা বসে সব সাধনা করেছি। তুই আগেও সব সাধনা করেছিস? হ্যাঁ বাবা, আমি আগেও সব সাধনা করেছি। আমি পারবো বাবা। আমি তোকে পরীক্ষা করছিলাম। তোর সাহস আছে বটে, তুই ভবিষ্যতে অনেক বড় তান্ত্রিক হতে পারবি। তবে ভবিষ্যতে অনেক সংকটই তোর জন্য অপেক্ষা করে আছে। কিন্তু আমি জানি তুই যে কোনো সংকট থেকে নিজেকে মুক্ত করতে পারবি। তোর যতদিন ইচ্ছে তুই এখানে থাক, তোর এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। এখানে আমার একজন শিষ্য আছে, নাম নিশিনাথ মুখার্জি। ওর কিছু ক্ষমতা আছে, ও চোখ বন্ধ করলেই সব কিছু বলে দিতে পারে। আর আমি প্রায় এখানে থাকি না, তাই যখন আমি এখানে থাকবো না, তুই আর নিশিনাথ একসাথে থাকবি। তোর এখানে থাকতে অসুবিধা হবে না তো? না বাবা, আমার এখানে থাকতে কোনো অসুবিধাই হবে না। চিন্তা করিস না, আমি তোকে আমার কিছু শক্তি দিয়ে যাব। আমি তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক আমার মাথায় হাত দিয়ে কি যেন একটা মন্ত্র পড়তে লাগলেন। কিছুক্ষণ পর তান্ত্রিক আমায় বললেন, আমি তোকে আমার কিছু শক্তি দিয়ে দিলাম। তুই কিছুক্ষণের জন্য তোর চেহারা পরিবর্তন করতে পারবি, কিন্তু তুই এই শক্তি একবারের জন্যই ব্যবহার করতে পারবি। তাই তোকে খুব ভেবে চিন্তে এই শক্তি ব্যবহার করতে হবে। আমার অবর্তমানে যদি কেউ বিপদে পড়ে এখানে আসে, ফিরিয়ে দেবি না। তুই আর নিশিনাথ মিলে তাকে সাহায্য করবি, বুঝেছিস? হ্যাঁ বাবা বুঝেছি। তা কি নাম তোর? তোর নামটাই তো জানা হলো না। বাবা আমার নাম তারানাথ চক্রবর্তী। থেকে গেলাম আমি সেই তান্ত্রিকের কাছে। ওখানে থাকাকালীন নিশিনাথ মুখার্জির সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। পরে নিশিনাথ চলে যায় ওখান থেকে, পরে আমিও চলে যাই। আর তারপর নিশিনাথের কোনো খোঁজই আমি আর পাইনি। নিশিনাথ থাকাকালীন একদিন আমার সাথে ঘটে যায় একটা ঘটনা। নিশিনাথের কথা বলতে বলতে আমার সেই ঘটনাটা মনে পড়ে গেল। আমি তারানাথকে বললাম, আপনার সাথে ঠাকুরমশাই কি ঘটনা ঘটেছে, একটু খুলে বলুন তো। এখন না বিভূতি, সেই ঘটনাটা আমি না হয় পরে একদিন তোমাদের বলবো, কেমন? তোমরা এখন গরম গরম চা আর মুড়ি মাখা খেয়ে নাও। আমি ভিতর ঘরের দিকে তাকিয়ে দেখলাম চারি আমাদের জন্য গরম গরম চা আর মুড়ি নিয়ে এসেছে। আমরা গরম গরম চা আর মুড়ি মাখা খেয়ে নিলাম। চারি আমাকে বলল, কাকাবাবু, আপনি আমাকে কোনো কিছু দিতে ভুলে যাচ্ছেন না তো? আমি চারিকে বললাম, এই দেখো দেখিনি, আমি তো একদমই ভুলে গেছি। বেশ, আরে ভালোই হয়েছে তুমি আমায় মনে করিয়ে দিয়েছ। আমি পকেট থেকে চারির জন্য চুরির প্যাকেটটা বের করে চারির হাতে দিলাম। চারির দিকে তাকিয়ে দেখলাম ওর মুখে মিষ্টি একটা বেশ হাসি ফুটে রয়েছে। চুরি পেয়ে চারি অনেক খুশি হয়েছে, তা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সূর্যের আলো ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই সন্ধ্যা হয়ে আসছে, এবার আমাদের ফিরতে হবে। আমরা এবার গেলাম তাহলে ঠাকুরমশাই, আরেকদিন না হয় সময় করে আসবো আপনার কাছে, তখন আপনার সাথে ওই ঘটে যাওয়া ঘটনাটা শুনব। এই বলে আমি আর কিশোরী তারানাথের বাড়ি থেকে বের হয়ে গেলাম। কিশোরীকে আমি ওর বাড়ি পর্যন্ত এগিয়ে দিলাম। কিশোরীকে এগিয়ে দিয়ে আমি আমার নিজের বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি মা বিছানায় শুয়ে আছেন। আমি মাকে বললাম, কেমন আছো মা? মা আমায় বললেন, ভালো আছি খোকা, তুই কেমন আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি। আমি মনে মনে ভাবলাম, পৃথিবীর সব মায়েরাই এক। মায়েরা তাদের সন্তানের জন্য সব কিছুই করতে পারে, এমনকি সন্তানের জন্য মায়েরা মিথ্যা কথা বলতেও বিন্দু মাত্র ভাবে না। মাকে দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছে মায়ের শরীর এখনও ভালো হয়নি।
আমি মায়ের শরীর খারাপ শুনে যাতে মন খারাপ না করি, তাই মা আমাকে মিথ্যা কথা বলছে। আমি মাকে বললাম, না মা, তোমার শরীর তো ভালো হয়নি। আমি যা দেখে গিয়েছিলাম সেই রকমই তো আছো, তোমার শরীরের তো কোনো উন্নতি হয়নি। আচ্ছা মা, ওষুধগুলো কি ঠিকমতো খাচ্ছ না? দেখো, ওষুধ না খেলে কিন্তু তুমি সুস্থ হবে না। আসলে খোকা, বয়স হয়েছে তো, তাই কিছু মনে থাকে না। আমি তো অফিসের কাজে ব্যস্ত থাকি, তাই তোমার সময় দিতে পারি না। আর বাবা তো তার কাজে প্রায়ই বাইরে থাকেন, তাই বাবাও তোমার সময় দিতে পারেন না। তাই ভাবছি তোমার জন্য একজন কাজের মানুষ রাখবো। তোমাকে সময় মতো ওষুধ খাইয়ে দেবে, তোমার সেবা করবে, তোমার আর তখন একা একা লাগবে না। আচ্ছা মা, বাবা কি ফিরেছেন? হ্যাঁ, তোর বাবা ফিরেছেন, ঘরেই আছেন। তুই যা, দেখা করে আয় তোর বাবার সাথে। আমি বাবার ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখতে পেলাম বাবা বিছানায় শুয়ে আছেন। আমায় দেখে বাবা বললেন, আরে বিভূতি যে, গ্রামের বাড়ি থেকে ফিরেছ কখন? এই তো বাবা, বিকেলেই ফিরেছি। এতক্ষণ ঠাকুরমশাইয়ের বাড়িতে ছিলাম। তোমাকে না বলেছিলাম তোমার ঠাকুরদার খবর আমাকে জানাতে? কই, আমাকে কোনো চিঠি পাঠালে না তো? আমি বাবার কাছ থেকে আসল ঘটনাটা এড়িয়ে গেলাম। আমি বাবাকে বললাম, বাবা, আসলে গ্রামে যাওয়ার একদিন পরেই ঠাকুরদা সুস্থ হয়ে যায়। ঠাকুরদার শরীর এখন ভালো আছে। আর তাছাড়া আমি গ্রামে গিয়ে কালী পূজায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই তোমাকে আর সময় করে চিঠি লিখতে পারিনি। ঠাকুরদার খবরাখবরও তোমাকে আর জানানো হয়ে ওঠেনি। আচ্ছা বাবা, তোমার কাজ কি মিটে গিয়েছে? হ্যাঁ বিভূতি, আমার কাজ মিটে গেছে, কিন্তু 2-3 দিনের মধ্যেই আমাকে আবার কাজের জন্য বাইরে যেতে হতে পারে। অনেক রাত হয়ে আছে বিভূতি, কালকে তোমার আবার অফিস আছে, তাই না? এখন রাত জাগলে সকালে উঠতে পারবে না, অফিসে যেতে দেরি হয়ে যাবে তোমার। যাও, ঘুমোতে যাও। আমি বাবাকে শুভরাত্রি জানিয়ে আমার ঘরে চলে আসলাম। তারপর বিছানায় শুতেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিয়ে অফিসের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। এদিকটায় তেমন একটা গাড়ি পাওয়া যায় না। ভাবছি আর একটু হাঁটবো, আর একটু হাঁটলেই তো মেন রাস্তা। রাস্তায় একবার পৌঁছে গেলে একটা না একটা গাড়ি ঠিকই পেয়ে যাব। পথে হরেন আর মহেশের সাথে আমার দেখা হলো। আমি হরেনকে বললাম, আরে হরেন না, কিরে গ্রাম থেকে কবে ফিরলি? হরেন আমায় বলল, আরে বিভূতি যে, কেমন আছিস তুই? আরে অনেক বছর পর তোর সাথে দেখা হলো। আমি হরেনের কথায় অবাক হয়ে গেলাম। হরেনকে বললাম, কি বলিস তুই? তোর সাথে তো গ্রামেই দেখা হলো, তাই তো তোকে দেখে বললাম গ্রাম থেকে কবে ফিরলি। আরে কি বলিস তুই বিভূতি? অনেক বছর হলো আমি গ্রামে যাই না, তবে গ্রামে যাওয়ার ইচ্ছা আছে আমার। অল্প কয়েকদিনের মধ্যেই আমি গ্রামে যাব ভাবছি। আমি হরেনের কথা কিছুই বুঝতে পারছি না। এসব কি বলছে হরেন? তাহলে গ্রামে কার সাথে আমি দেখা করেছিলাম তা তো ঠিক বুঝতে পারছি না। সবটাই কি তাহলে মায়া ছিল? আমি কি মায়ায় আটকে গিয়েছিলাম? মনে মনে ভাবতে লাগলাম। আমি ভাবলাম ওই অশরীরই তাহলে হরেন আর মহেশের রূপ নিয়ে আমার আর বিভাসের কাছে এসেছিল। আমরা তো ব্যাপারটা বুঝতেই পারিনি। ওই শ্মশানে আরও কিছু সময় থাকলে আমাদের অবস্থা যে কি হতো তা ভাবতেই গাটা শিউরে উঠল আমার। কিভাবে যে আমি আর বিভাস সেই শ্মশান থেকে ফিরেছিলাম একমাত্র ভগবানই তা ভালোভাবে বলতে পারবেন। আমি হরেনকে আর কিছু বুঝতে না দিয়ে বললাম, তোদেরকে তো আমি প্রায়ই স্বপ্নে দেখি, স্বপ্নেই হয়তো তোকে আর মহেশকে গ্রামে দেখেছিলাম। সেটা হতে পারে বিভূতি, তুই স্বপ্নেই আমাদের দেখেছিস। বাবা, আচ্ছা বিভূতি, আমরা এবার গেলাম তাহলে। হ্যাঁ, আমাদের কিছু কাজ আছে, তাই তোর সাথে আর কথা বলতে পারছি না। এই নে, আমার বাড়ির ঠিকানাটা রাখ, সময় করে চলে আসিস আমার বাড়িতে। অনেক আড্ডা মারা যাবে 3 জনে মিলে। কেমন? এলাম রে। আমি হরেনের কাছ থেকে ওর বাড়ির ঠিকানাটা নিলাম। তারপর আমি ওখান থেকে একটা গাড়ি ঠিক করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে ঢুকতেই আমাকে আমার একজন সহকর্মী জানালো যে আমাকে বড়কর্তা তার ঘরে ডেকেছে, কিন্তু বড়কর্তা আমাকে কী কারণে ডেকেছেন সেটা আমায় তিনি বলতে পারলেন না। আমি মনে কিছুটা ভয় নিয়েই বড়কর্তার ঘরে প্রবেশ করলাম। আমাকে দেখেই বড়কর্তা বললেন,
আরে বিভূতি যে, ভিতরে এসো, বসো। তো তোমার ঠাকুরদার শরীর এখন ভালো তো? আমি কিন্তু তোমার চিঠিটা পেয়েছি। হ্যাঁ কর্তা, ঠাকুরদার শরীর এখন ভালো আছে। আপনার শরীর কেমন আছে কর্তা? হ্যাঁ বিভূতি, আমার শরীর ভালো আছে। আচ্ছা, এসব কথা বাদ দাও, তোমায় কিছু কথা বলার ছিল বিভূতি। আমার মনে একটা ভয় কাজ করছিল। আমি মনে মনে ভাবলাম, বড় কর্তা আমাকে আবার কি না কি বলবেন। হয়তো বড় কর্তা আমায় বলবেন, বিভূতি, তুমি ঠিকমতো কাজ করছো না, তোমার জন্য আমাদের কোম্পানির ক্ষতি হচ্ছে, তোমাকে চাকরি থেকে বের করে দেয়া হলো। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে বড় কর্তা আমায় বললেন, বিভূতি, একটা সুখবর আছে। উপর মহল থেকে আমাকে চিঠি পাঠানো হয়েছে। উপর মহল তোমার কাজে খুশি হয়ে তোমার প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছে, আর সাথে 7 দিনের জন্য ছুটি দিয়েছে তোমাকে। তুমি চাইলে এই 7 দিন কোথাও থেকে ঘুরে আসতে পারো। আর হ্যাঁ বিভূতি, ভবিষ্যতে এভাবেই আরও ভালো কাজ করেছেও। আমার বিশ্বাস তুমি একদিন না একদিন ভালো একটা জায়গায় যাবে। আর এই নাও, আমার পক্ষ থেকে কিছু টাকা রাখো। এই টাকাটা আমি তোমাকে উপহার দিলাম। এই টাকা দিয়ে তুমি তোমার বাবা মাকে কিছু একটা কিনে দিও, কেমন? আমি বড় কর্তার কাছ থেকে টাকাটা নিলাম। তারপর অফিস থেকে বের হয়ে একটা কাপড়ের দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে আমি ভাবতে লাগলাম, আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমার ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠে হয়তো দেখব আমি আমার বিছানাতেই শুয়ে আছি। নিজের শরীরে আলতোভাবে একটা চিমটি কাটলাম। ব্যথা অনুভব করতেই বুঝতে পারলাম, না, আমি কোনো স্বপ্নে নয়, বরং বাস্তবের জগতেই বিরাজ করছি। আমি ভাবলাম, এতদিনের পরিশ্রম তাহলে বিফলে যায়নি। একটু দেরিতে হলেও শেষমেশ প্রমোশনটা এখন পেয়েই গেলাম তাহলে। হ্যাঁ, এখন বাবা মায়ের জন্য কিছু একটা কিনতে হবে। উপহার পেলে বাবা মা নিশ্চয়ই খুব খুশি হবেন, বিশেষ করে মা একটু বেশি খুশি হবেন। বাবা মাকে অল্প সময় দিতে পারলেও আমি মাকে একেবারেই সময় দিতে পারিনি। মা তো গ্রামেই থাকেন, আর বাবা তার অফিসের কাজে এদিক ওদিক ঘুরে বেড়ান। কতবার বলেছি, মা কলকাতায় চলে এসো। মা আমায় বলেন কলকাতায় মার নাকি ভালো লাগে না, মন যখন চাইবে তখনই মা কলকাতায় চলে আসবেন। কিন্তু আমার তো মাকে দেখতে মন চায়, তাই বেশি দেরি না করে বাবাকে বলে মাকে কলকাতায় আনতে গ্রামে পাঠিয়ে দিই। মাকে নিতে বাবা গ্রামে যান। তারপর গ্রাম থেকে বাবা মাকে সোজা কলকাতায় নিয়ে আসেন। আমি একটা দোকানে গিয়ে মায়ের জন্য একটা লাল শাড়ি আর বাবার জন্য ধুতি পাঞ্জাবি কিনে ফেলি। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে বাইরে মুষলধারে বৃষ্টি নামল। সম্পূর্ণ আকাশটা কালো মেঘে ঢেকে গেল। একটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে লাগলো আমার চারপাশে। মাঝে মধ্যে বিদ্যুতের তীব্র ঝলকানি আমার চোখে পড়তে লাগলো। এমনি আবহাওয়াতে গরম গরম তেলে ভাজা খেতে যেমন ভালো লাগে, তেমনি তারানাথের মুখে আদিভৌতিক গল্প শুনতেও ভালো লাগে। তারানাথের কথা মনে পড়তেই দোকান থেকে একটা ছাতা ধার করে নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে ভাবলাম, কিশোরীর বাড়িতে গেলে মন্দ হয় না। কিশোরীর বাড়িতে গিয়ে কিশোরীকে সাথে নিয়ে তারপর তারানাথের বাড়িতে যাব। কিশোরীর বাড়িতে যখন গেলাম তখন দেখলাম কিশোরীর বাড়িতে তালা মারা। আমি বুঝতে পারলাম কিশোরী আমাকে ফেলে নিজেই তারানাথের বাড়িতে চলে গিয়েছে। আমি কিশোরীর বাড়ি থেকে বের হয়ে সোজা তারানাথের বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তারানাথের বাড়ি যখন গেলাম তখন দেখতে পেলাম কিশোরী তক্তপোষের উপরে বসে রয়েছে। আমাকে দেখে কিশোরী বলল, বিভূতি, চলে এসেছো? আজকে তোমাকে ডাকতে তোমার বাসায় যেতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আরে কিশোরী, এখানে আবার ক্ষমা চাওয়ার কি আছে? তুমি মনে হয় ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলে, তখন তোমার ঠাকুরমশাইয়ের কথা মনে পড়ে গেল, তাই তুমি ঠাকুরমশাইকে দেখতে ঠাকুরমশাইয়ের কাছে এসেছো। আমি কি ঠিক বলেছি কিশোরী? না বিভূতি, আসলে হয়েছে কি, আমি অফিস থেকে আসার সময় পথে ঠাকুরমশাইকে দেখতে পাই, ঠাকুরমশাইও আমাকে দেখতে পান। আমাকে নিয়ে ঠাকুরমশাই আমাকে তার বাড়ি নিয়ে চলে আসে। আমি তোমাকে ডাকতেই তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম, তা ভালোই হয়েছে তুমি চলে এসেছো। বাড়ি থেকে যখন অফিসের দিকে যাচ্ছিলাম তখন আমাকে একজন লোক আমার হাতে একটা চিঠি দেয়, বলে তোমায় দিতে। চিঠিটা তোমার গ্রামের বাড়ি থেকে পাঠানো হয়েছে। দেখো তো চিঠিতে কি লেখা আছে। কিশোরীর হাত থেকে চিঠিটা নিলাম আমি। তারপর চিঠিটা খুলে পড়তে লাগলাম। দেখলাম কাকিমা আমাকে চিঠিটা লিখেছে। চিঠিতে লেখা রয়েছে,
বিভূতি, তোমার ঠাকুরদা এবার সত্যি সত্যি অসুস্থ হয়েছেন। তার শরীর অবস্থা ভালো না। তুমি কি আরেকবারের জন্য গ্রামে আসতে পারবে? তুমি আসলে খুব ভালো হয়। আমি মনে মনে ভাবলাম ঠাকুরদার মনে হয় আমাকে দেখতে খুব ইচ্ছে করছে, তাই আবার আমাকে প্রথমবারের মতো চিঠি লিখে বোকা বানাচ্ছে। গ্রামে গেলে আমি আবার হয়তো দেখব ঠাকুরদা সুস্থ অবস্থাতেই আছেন। আমায় হয়তো ঠাকুরদা আবার বলবে, বিভূতি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই আমি আমার শরীর খারাপের কথা আবার তোমাকে চিঠিতে লিখে জানালাম। তারানাথ আমার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে থাকলেন। তারপর আমায় বললেন, আমার মনে হয় বিভূতি, তোমায় আর একবার গ্রামের বাড়ি যাওয়া দরকার। আমার মনে হচ্ছে তোমার ঠাকুরদার শরীর এবার সত্যি সত্যি খারাপ পড়েছে। আগের বার তো তোমার ঠাকুরদার শরীর খারাপের কথা শুনেই গ্রামে গিয়েছিলে। আমি কি ঠিক বলেছি বিভূতি? গিয়ে দেখতে পাও তোমার ঠাকুরদার শরীর পুরোপুরি সুস্থ। আমি তারানাথকে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, কিন্তু আপনি কি করে জানলেন? আমি ঠাকুরদার শরীর খারাপের কথা শুনেই তো গ্রামে গিয়েছিলাম। আমি আগে থেকেই সব কিছু চিনে যেতে পারি বিভূতি, তা তো তোমরা জানোই। এবার তোমার ঠাকুরদার সত্যি সত্যি শরীর খারাপ করেছেন। তুমি চাইলে একবার দেখে আসতে পারো। কালকে সকালেই তুমি তোমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিও। আচ্ছা ঠাকুরমশাই, কালকে সকালেই আমি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমি তাহলে গেলাম ঠাকুরমশাই, বাড়ি গিয়ে জামা কাপড়টা গুছিয়ে রাখতে হবে তো। তারানাথকে বিদায় জানিয়ে আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে লাল শাড়ি আর বাবাকে ধুতি পাঞ্জাবিটা দিয়ে দিই। শাড়ি আর ধুতি পাঞ্জাবি পেয়ে বাবা মা দুজনেই অনেক খুশি হয়। বাবা মাকে খুশি করতে পেরে আমারও খুব ভালো লাগে। আমি জানি আমার পছন্দও তেমন একটা ভালো না। আমার দেওয়া উপহার বাবা মায়ের ভালো লেগেছে কিনা তা নিয়ে একটু চিন্তাও ছিল। এখন সেই চিন্তাটা কেটে গিয়েছে। বাবা মা আমার উপহার পছন্দ করেছে। আসলে ছেলে মেয়ের পছন্দ যাই হোক না কেন, বাবা মায়েদের পছন্দ হবেই। রাত হলে আমি আবার যাই ট্রেন স্টেশনে। ট্রেন স্টেশনে গিয়ে একটা টিকিট কাটি। খুব সকালে আমার ট্রেন ছাড়বে। সকাল 7টার দিকে এখান থেকে ট্রেনটা ছাড়বে। টিকিট কেটে আমি সোজা বাড়িতে চলে এলাম। ঠাকুরদার শরীর খারাপের কথা আমি বাবা মাকে আর বলিনি। বাবা মাকে বললে বাবা মাও আমার সাথে গ্রামে যেতেন, কিন্তু আমি তা চাই না। নিশিনাথ মুখার্জির কথা মনে পড়ে গেল আমার সংকট নাকি এখনও পুরোপুরি কাটেনি। গ্রামে গেলে আমাকে নাকি খুব সাবধানে থাকতে হবে। আমি বাবা মাকে বললাম, শোনো না, বলছি অফিসের কাজের জন্য না আমাকে কিছুদিনের জন্য গ্রামে যেতে হবে। আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসবো। হ্যাঁ, এই বলে আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল খুব সকালে। ঘুম থেকে উঠে স্নান করে সকালের খাবার খেয়ে নিয়ে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বাবা মা তারা দুজনেই আমাকে রেল স্টেশন পর্যন্ত এগিয়ে দিল। বাবা মাকে বিদায় জানিয়ে আমি ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমি আমার বেঞ্চ খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পর আমি আমার বেঞ্চটা পেয়েও গেলাম। বেঞ্চে বসে আমি খবরের কাগজ পড়তে থাকলাম। হঠাৎ সেই ছেলেটাকে আমি দেখতে পেলাম। ছেলেটা আমার সামনেই বসে আছে। নিশিনাথ মুখার্জির সাথে কথা বলার সময়ও আমি ছেলেটাকে দেখেছিলাম। হতে পারে এটা একটা কাকতালীয় ব্যাপার। কাকতালীয়ভাবে আবার দেখা হয়ে গেল ছেলেটির সাথে। মনে মনে ভাবলাম, ছেলেটির সাথে কথা বললে মন্দ হয় না। তাই আমি সামনের দিকে তাকালাম। কিন্তু এ কি, ছেলেটি কোথায়? এই তো, ছেলেটি তো আমার সামনেই ছিল। তাহলে কি আমি ভুল দেখেছিলাম? আমি আর কিছু ভাবতে পারছি না। চোখে মুখের জল ছিটিয়ে আবার খবরের কাগজ পড়ায় মনোযোগ দিলাম। মাঝে মাঝে মানুষের ব্রেন এমন এমন জিনিস দেখায় যেগুলোর অস্তিত্ব বাস্তবে থাকে না। ছেলেটিকে নিয়ে ভাবতে ভাবতে আমার এমন অবস্থা হয়েছে যে আমি কল্পনাতেও ছেলেটিকে দেখতে পাচ্ছি। আমাদের গ্রামে আস্তে আস্তে বিকেল হয়ে গেল। ট্রেন থেকে নেমে একটা ভ্যানে করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে গিয়ে দেখি বাড়ির সামনে বিভাস দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে বিভাস বলল, বিভূতি এসেছিস? তোর জন্যই অপেক্ষা করছিলাম আমি। আয় আয়, ভিতরে আয়। আমি বিভাসকে সাথে নিয়ে বাড়ির ভিতরে গেলাম। বিভাস আমাকে ঠাকুরদার কাছে নিয়ে গেল। আমি দেখতে পেলাম ঠাকুরদা বিছানায় শুয়ে আছেন। সত্যি সত্যি ঠাকুরদার শরীরটা এবার খারাপ হয়েছে। আমি ঠাকুরদার পাশে গিয়ে বসলাম। ঠাকুরদা আমাকে দেখে বললেন, বিভূতি, তুমি এসেছ?
আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। আমি ভেবেছিলাম তুমি মনে হয় মনে মনে ভাববে আমি আবার তোমার সাথে মজা করছি। কি আমি ঠিক বলছি তো বিভূতি? আমার খুব খারাপ লাগলো। কিছু কিছু সময় আসে সেই সময় সত্যি কথা বলতে নেই। তাই আমি ঠাকুরদার দিকে তাকিয়ে বললাম, কি যে বলো না তুমি ঠাকুরদা, আমি এরকম ভাবতে যাব কেন? তোমার শরীর খারাপের কথা আমি যতবারই শুনবো আমি তোমার কাছে চলে আসব। তোমাকে যে অনেক ভালোবাসি ঠাকুরদা। এমন সময় কাকা কাকিমার ঠাকুমা ভিতর ঘর থেকে ঠাকুরদার ঘরে এলেন। আমাকে দেখে কাকা বললেন, কেমন আছো তুমি বিভূতি? দাদা বৌদি আসেননি? আমি আবার মিথ্যা কথা বললাম। আমি বললাম, কাকা আসলে বাবা কাজের জন্য কোথাও গিয়েছেন, আর মায়ের শরীর তো অনেক অসুস্থ, তাই মা বাড়িতে থাকবেন বলেই ঠিক করেছেন। তা না হলে তো আমি বাবা মাকে নিয়েই আসতাম। কাকার সাথে যখন কথা বলছিলাম তখন কাকা তো ভাই বোনেরা আমাকে ঘিরে ধরল। ঠাকুরদা হেসে বললেন, বিভূতি, ওরা তো তোমাকে তেমন একটা পায় না। আজকে যখন পেয়েছে তখন ওদের আবদার মেনে নাও। আমি আমার ভাই বোনদের বললাম, আজকে তো বাবু আমি তোমাদের সাথে খেলতে পারবো না। আজকে আমি অনেক ক্লান্ত, বুঝতেই তো পারছো অনেক দূর থেকে এসেছি আমি। কালকে বিকেলে খেলবো কেমন? হঠাৎ করে বিভাস বলে উঠল, আমিও খেলবো তোদের সাথে, খুব ইচ্ছে হচ্ছে ছোট হওয়ার। আচ্ছা বেশ, তুইও খেলবি আমার সাথে, এবার খুশি তো? হ্যাঁ বিভূতি, এবার আমি খুশি। রাত্রিবেলায় ঠাকুমা আমাদের জন্য খাবারের আয়োজন করলেন। আমরা সকলে মিলে মেঝেতে বসে খেতে লাগলাম। হঠাৎ করেই আমার শরীরটা কেমন কেমন করতে লাগলো। আমার গলাটা কেন জানি জ্বালা পোড়া করতে লাগলো। কিছুই ভালো লাগছিল না আমার। হঠাৎ করে এরকম কেন হলো তা ঠিক বুঝতে পারলাম না। আমি ঠাকুমাকে বললাম, ঠাকুমা কেন জানি না আমার না একদম খেতে ইচ্ছে করছে না। শরীরটা না কেমন একটা করছে। আমার না খুব ঘুমের প্রয়োজন, বুঝলে? তোদের মতন শহরের ছেলেদের ওই ওই একটাই দোষ, তোদের মতো ছেলেরা আজকাল আজে বাজে খাবার খেয়ে শরীর খারাপ করছে। হ্যাঁ, তোরা তো একটু ভালো খাবার খেতে পারিস, হ্যাঁ? তা না খেয়ে যত আজে বাজে খাবার খেয়ে তোরা শরীরের ক্ষতি করছিস। যে যে খাবারগুলো শরীরের জন্য ক্ষতিকর, তোরা তোরা সেই সব খাবারগুলো সারাক্ষণ খেতে থাকিস। হ্যাঁ, তোদের তো শরীর খারাপ হবেই। ঠাকুমার কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা ঠাকুমা ঠিকই বলেছেন। আজকালের ছেলেপুলেরা অজান্তেই আজে বাজে খাবার খেয়ে শরীরের ক্ষতি করছে। কিন্তু আমি তো আর আজে বাজে খাবার খুব একটা খাই না, তাহলে আমার এরকম হলো কেন? আমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম। গলাটা এত বেশি জ্বালা করছে কেন তা ঠিক বুঝতে পারছি না। ঘুমও ঠিক মতো আসছে না। অনেকক্ষণ চেষ্টা করেও যখন দেখলাম ঘুম আসছে না, তখন বিছানা থেকে উঠে বাড়ির উঠোনে চলে আসলাম। উঠোনে এসে পায়চারি করতে লাগলাম। হঠাৎ আমার ঠিক সামনের ঝোপটা একটু নড়ে উঠল। একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আমার শরীর জুড়ে। হঠাৎ কি যেন একটা ছুটতে গেল আমার সামনে দিয়ে। এসব কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। একটা কণ্ঠস্বর শুনতে পেলাম আমি, কেউ আমায় ডাকছে। কণ্ঠস্বরটা কোনো নারীরও না, আবার কোনো পুরুষেরও না। নারী পুরুষ মিলে যেমন কণ্ঠস্বর হয়, কণ্ঠস্বরটা ঠিক তেমনই। বিপদের আভাস বুঝতে পেরে আমি আমার ঘরে চলে গেলাম। সারা রাত জেগে থাকলাম আমি, কিছুতেই ঘুম এলো না। তারানাথ তো অশরীরীটাকে তাড়িয়ে দিয়েছিলেন, তাহলে কি নতুন কোনো অশরীরীর আগমন হলো? এসব ভাবতে ভাবতে রাত পার হয়ে গেল। ঠাকুরদার শরীরও আগের চেয়ে আরও খারাপ হতে লাগলো। ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো লাভ হলো না। আমার শরীরও ধীরে ধীরে খারাপ হতে লাগলো। মানুষের ঘুম ঠিকঠাক না হলে মেজাজটা বড় খিটখিটে থাকে, কোনো কিছুই ভালো লাগে না, কাজে মন বসে না, মুখের রুচি আসে না। আমার মধ্যেও এ সকল লক্ষণ দেখা দিয়েছে।
এভাবেই কেটে যায় কয়েকটা দিন। আমি আগের থেকে কিছুটা শুকিয়ে গেছি। মুখে রুচি না থাকায় কিছুই খেতে পাচ্ছি না। যাই খাচ্ছি তাই বমি করে ফেলে দিচ্ছি। আমাকে নিয়ে তো সবাই চিন্তায় পড়ে গেছে। ঠাকুমা তো আমার এই অবস্থা দেখে কেঁদেই দিয়েছে। আমি আগের মতো শরীরে আর বল পাচ্ছি না। শরীরের সব জায়গায় কেমন ব্যথা অনুভব করছি। বাড়ির সবাই একটা দোটানায় পড়ে গিয়েছে। ওইদিকে ঠাকুরদার শরীর খারাপ, আর এদিকে আমার শরীর খারাপ। সবাই কি যে করবে কিচ্ছু বুঝতে পারছে না। আমাকেও ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ডাক্তার আমার কোনো রোগী ধরতে পারেনি। এরই মধ্যে একদিন একটা ঘটনা ঘটে গেল। আমি ঠিকমতো খেতে পারছি না দেখে কাকিমা জল দিয়ে ভাত মাখিয়ে আমাকে দিলেন। আমি খেতে লাগলাম। হঠাৎ শরীরটা কেমন জানি করে উঠল। আমি ভাতের থালা রেখে উঠোনে চলে গেলাম। আমার চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেল। আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না, বমি করে ফেললাম। কিন্তু এ কি, বমির সাথে সাথে রক্তও পড়ছে। আমি বেশ ভয় পেয়ে গেলাম। বিভাস আমাকে বমি করতে দেখে ফেলেছিল। আমার কাছে এসেই বিভাস বলল, বিভূতি, আমার মনে হয় তোর শরীরে কোনো কঠিন রোগ বাসা বেঁধেছে। গ্রামে পড়ে থাকলে হবে না, তোকে কলকাতায় গিয়ে বড় কোনো ডাক্তার দেখাতে হবে। বিভাস, গ্রামে এসেছিলাম ঠাকুরদার শরীর খারাপের কথা শুনে। ঠাকুরদার শরীর পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কলকাতা যাব না। আমার শরীর অসুস্থ ঠিক আছে, তবে আমার বিশ্বাস অল্প দিনের মধ্যেই আমি ঠিক সুস্থ হয়ে যাব। তুই এবার বাড়ির কাউকে বলিস না যে আমার বমির সাথে রক্ত পড়ছে। বললে আবার সবার মন খারাপ হবে। আচ্ছা আচ্ছা, আমি বলবো না, কিন্তু তুই তো তোর নিজের শরীরের দিকে একটু খেয়াল দে। দিনে দিনে তোর শরীরের অবস্থার অবনতি হচ্ছে। হঠাৎ করে আমার শরীর খারাপ হবে কেন, আমিও তা ঠিক বুঝতে পারছি না, বুঝলি বিভাস। ভালোই তো সুস্থ ছিলাম, কিন্তু গ্রামে আসার পর থেকেই আমার শরীরটা কেমন খারাপ হতে শুরু করলো। বিভাস, একটা কথা বলি, এই গ্রামে কি সব কিছু ঠিক আছে বিভাস? কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড কিছু হচ্ছে না তো? এই গ্রামের লোকেরা সবাই ঠিক আছে তো? না তো, সবাই তো ঠিকই আছে। অস্বাভাবিক কোনো কিছুই তো হচ্ছে না এই গ্রামে। তারানাথ তান্ত্রিক মশাই ওই অশরীরীটাকে তো চিরদিনের জন্যই তাড়িয়ে দিয়েছেন। তারপর থেকে তেমন কোনো অস্বাভাবিক কিছুই হয়নি এখানে। আমার মন কিন্তু মানছে না। আমার কেন জানি মনে হচ্ছে নতুন কোনো অশরীরীর আগমন হয়েছে। বিভূতি, তোর মনের মধ্যে এখনও একটা ভয় থেকে গেছে, তাই তুই এসব বলছিস। তুই এখন বাড়ির ভিতরে যা। তোর শরীরের অবস্থা ভালো নয়, তোর বিশ্রামের প্রয়োজন। বিভাসের কথায় বাড়ির ভেতর গিয়ে আমার ঘরে চলে গেলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। আমার পুরো শরীর ব্যথা করছে, মনে হচ্ছে গায়ে জ্বর এসেছে। বিভাস আমার ঘরে এলো, আমার মাথা টিপে দিল, আমার কপালে জলপট্টিও দিয়ে দিল। খুব আরাম লাগলো আমার। ধীরে ধীরে আমার চোখ জোড়া বুঝে গেল। ঘুমের অটল সাগরে আমি তলিয়ে গেলাম। কত সময় ঘুমিয়েছি আমি ঠিক জানি না। ঘুম ভাঙলেও ঠাকুমার চিৎকারে। বাইরে তাকিয়ে দেখি এখনও রাতের আধার কাটেনি। বাড়ির উঠোন দিয়ে এই চিৎকারটা আসছে, আমি বেশ ভালোভাবেই শুনতে পারছি। আমি কোনো রকমভাবে উঠে উঠোনে গেলাম। দেখতে পেলাম ঠাকুমা মেঝেতে পড়ে আছেন। আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কিছু থেকে ভয় পেয়েছো। কি দেখেছো তুমি? বিভূতি, মানিক আমার, তোকে তোকে বললে যে তুই ভয় পেয়ে যাবি। না ঠাকুমা, আমি ভয় পাবো না, তুমি বলো। আর এত রাতে উঠোনে কি করছো তুমি? বেশ কিছুদিন হলো আমার ঘুম আসে না। ঘুম না আসার কারণে আমি সারা রাত জেগেই থাকি। হ্যাঁ, আজকেও আমার ঘুম আসছিল না, তাই জেগেছিলাম। হঠাৎ করেই আমি অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেলাম। আওয়াজগুলো উঠান দিয়ে আসছিল। আমি উঠানে গেলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। মনে
অন্যের ভুল ভেবে আমি ঘরের ভিতরে যাচ্ছিলাম। তখনই কেউ নাকি স্বরে হেসে উঠল। আমি পিছনে তাকালাম, আর তাকিয়েই দেখলাম সাদা শাড়ি পরা একটা মেয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটা ঠিক মাটি নয়, বরং হাওয়াতে হেঁটে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে যাই। আমি মাটিতে পড়ে যাই। আর এমন সময় তুই এলি। আমি ঠাকুমাকে বললাম, ঠাকুমা তুমি যা দেখেছো ভুল দেখেছো, সবটাই তোমার মনের ভুল। আসো ঠাকুমা, আসো আমার সাথে ভিতরে এসো। ঠাকুমাকে নিয়ে আমি ঘরের ভিতর চলে গেলাম। চোখে আমার এখনো ঘুম রয়েছে, তাই আমি আমার ঘরে গিয়েই শুয়ে পড়লাম। বিছানায় শোয়া মাত্রই কিছু শব্দ শুনতে পেলাম। শব্দটা টিনের উপর দিয়ে আসছে। টিনে কেউ ঢিল ছুড়লে যেরকম শব্দ হয়, শব্দটা ঠিক ওই রকম। কিন্তু এত রাতে টিনে কে ঢিল মারবে তা মনে মনে ভাবতে লাগলাম। গ্রামের দুষ্ট ছেলেপুলে হবে নিশ্চয়ই। আমি আবার উঠোনে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কাউকে দেখতে না পেয়ে আমি আবার আমার ঘরে এলাম, তারপর ঘুমিয়ে গেলাম। এই ঘটনার গোড় ছাড়তে না ছাড়তে ঘটে গেল আর এক ঘটনা। সব গ্রামের বাড়ির মতো আমাদের গ্রামের বাড়িতেও গরু, ছাগল, হাঁস, মুরগি পালে। একদিন সকালবেলায় কাকা গোয়াল ঘরে গেলে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে। এমন সময় কিছুটা দূরে কাকার চোখ গেল। কাকা দেখতে পেল ও একটা গরু মরে পড়ে আছে। গরুগুলোর চেহারা ফ্যাকাশে হয়ে আছে। দেখে মনে হচ্ছে গরুগুলোর শরীর থেকে কেউ রক্ত শুষে নিয়েছে। কাকা তাড়াতাড়ি দৌড়ে দেখতে গেল হাঁস, মুরগি, ছাগল সব ঠিক আছে কিনা। গিয়ে দেখলো যে কটা হাঁস মুরগি ছিল সব কটাই মারা গেছে। কিছুটা দূরেই চোখ যেতে দেখতে পেল আমাদের একমাত্র ছাগলটাও মরে পড়ে রয়েছে। গ্রামের আর কারো এরকম হয়নি, শুধু আমাদের গ্রামেই হয়েছে। কাকা খুব কষ্ট পেয়েছিলেন, সাথে আমিও পেয়েছিলাম। মাঝে মধ্যেই আমি গরু, ছাগল, হাঁস মুরগির কাছে যেতাম, ওদের খাবার দিতাম, ওদের কপালে হাতও বুলিয়ে দিতাম। একটা মায়া হয়ে গেছিল ওদের উপরে। কিভাবে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। এভাবে আর থাকা যায় না, আমার শরীরটাও ভালো না। একেবারে আমি বিছানায় পড়ে গেছি, বিছানা থেকে উঠতেই পারছি না। সারাদিন বিছানায় থাকতে আর ভালো লাগছে না। আমি জানি এসবের পিছনে কোনো অশুভ শক্তির হাত রয়েছে। বিভাসকে বলেও কোনো লাভ হয়নি। ভাবছি কিশোরীকে একটা চিঠি পাঠাবো। তারানাথকে আর একবার দরকার এই গ্রামে। যেই ভাবা সেই কাজ। চিঠি লিখে ফেললাম কিশোরীকে। প্রিয় কিশোরী, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। তোমাকে একটা কথা বলার ছিল। আমাদের গ্রামে হঠাৎ করেই কিছু অস্বাভাবিক কাণ্ড কারখানা হচ্ছে। আমি জানি আরেকবার এরকম হয়েছিল। গ্রামে আসার পর আমার সাথে কি হয়েছিল তা তো তুমি জানোই। তোমাকে আমি বলেওছিলাম অশরীরীটাকে তারানাথ তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আবার নতুন করে কিছু একটা অস্বাভাবিক কর্মকাণ্ড হচ্ছে। গ্রামে আসার পর থেকে আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছি। আমার এমন অবস্থা হয়েছে যে আমি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছি না। ঠাকুরদার শরীর তো এবার সত্যি সত্যিই খারাপ করেছে, তার উপরে আমিও অসুস্থ। গ্রামের বাড়িতে হঠাৎ করেই গরু, ছাগল, হাঁস, মুরগি সব মারা গেছে। আমি নারী আর পুরুষ মিশ্রিত একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছি। ঠাকুমা দেখেছেন যে সাদা শাড়ি পরা একটা মেয়ে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। একবার তারানাথকে নিয়ে গ্রামে এসো। ইতি বিভূতি। চিঠিটা পাঠানোর দিনের মধ্যেই কিশোরী তারানাথকে নিয়ে আমাদের বাড়িতে এলো। তারানাথ আসা মাত্রই আমাদের বাড়ির চারপাশটা ভালো করে দেখতে লাগলো। তারপর আমার ঘরে এসে বলল, সর্বনাশ হয়ে গিয়েছে বিভূতি, সর্বনাশ হয়ে গেছে। আমি শেষ শস্য দিয়ে তোমাদের ঘর বন্ধন করে দিয়ে গিয়েছিলাম। এখন আমি দেখছি আমার করা বন্ধন কেউ উঠিয়ে ফেলেছে। কি বলেন কি ঠাকুর মশাই? আপনার করা বন্ধন কে উঠিয়ে ফেলবে? তাহলে কি সেই অশরীরী আবার ফিরে এসেছে? অশরীরী যদি চলেও আসে তাহলে একার পক্ষেই বন্ধন উঠিয়ে ফেলা সম্ভব নয়। এর পিছনে অন্য কারোর হাত আছে, আমাকে সেটাই বের করতে হবে। আচ্ছা বাদ দাও এইসব কথা, এখন বলো তোমার শরীর কেমন আছে বিভূতি? না ঠাকুর মশাই, আমার শরীরটা তো ভালো নয়।
দেখতেই তো পারছেন বিছানায় শুয়ে রয়েছি। বিছানা থেকে ওঠার ক্ষমতাটাও পর্যন্ত হারিয়ে ফেলেছি। আর তোমার ঠাকুরদার কি খবর? ঠাকুরদারও শরীরটা খুব একটা ভালো না, বিছানায় শুয়ে রয়েছেন। আমাকে একবার শ্মশানে যেতে হবে, ভাবছি রাতেই যাব। বিভা, সেদিকে আসো তো। তুমি তুমি কি আমার সাথে যাবে? রাত্রিবেলায় তারানাথ বিভাসকে সাথে নিয়ে শ্মশানের ভিতরে গেল। আমি তারানাথের সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু তারানাথ আমাকে তার সাথে নেয়নি। তিনি আমায় বলেছেন, তোমার এখন শরীর খারাপ, তোমার বিশ্রামের খুব প্রয়োজন। আমি বরং বিভাসকে সাথে নিয়েই শ্মশানের ভিতর যাব। রাত্রিবেলায় তারানাথ বিভাসকে সাথে নিয়ে শ্মশানের ভিতর থেকে হাঁটতে লাগল। অনেকক্ষণ হাঁটার পর বিভাস তারানাথকে উদ্দেশ্য করে বলল, ঠাকুরমশাই, অনেকক্ষণ ধরেই তো হেঁটে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা বলতে পারবেন? আমার সাথে গেলেই তো বুঝতে পারবে। চলো চলো আমার সাথে। কিছুক্ষণ যাওয়ার পর তারানাথ আর বিভাস শুনতে পেল যে কে যেন অনবরত মন্ত্র পড়ে যাচ্ছে। তারানাথ আর বিভাস সেই মন্ত্র অনুসরণ করতে লাগল। একটা সময় তারানাথ একজন কাপালিককে দেখতে পেল। কাপালিক যজ্ঞের আগুনের সামনে বসে অনবরত মন্ত্র পড়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ যজ্ঞ করার পর কাপালিক কোথায় যেন চলে গেল। সেই সুযোগে তারানাথ সেই যজ্ঞের সামনে গেল আর যজ্ঞের চারপাশটা ভালো করে দেখতে লাগল। তারানাথ বিভাসকে বলল, বিভাস, আমার কিছুই ভালো লাগছে না। এই শ্মশানে কিছু তো একটা হচ্ছে, সেটা আমি কিছুতেই ধরতে পারছি না। এই কাপালিকটা কে? কাপালিকটাকে তো আগে কোনো সময় দেখিনি। তাহলে আমি যা সন্দেহ করেছি সেটাই কি ঠিক? কি সন্দেহ করছেন আপনি? কিছু না, চলো বাড়ি ফিরে যাওয়া যাক। বিভাস আর তারানাথ যখন বাড়ির উঠোনে আসলেন তখন একটা ছেলেকে দেখতে পেলেন। ছেলেটাকে দেখে বিভাসের মনে হলো ছেলেটার বয়স খুব একটা বেশি হবে না, 35 কি 36, এর বেশি নয়। এত রাতে ছেলেটা এখানে কি করছে বিভাস ভাবতে লাগলো। বিভাস ছেলেটিকে বলল, কে আপনি? এত রাতে এখানে আপনি কি করছেন? আমি মৃত্যুঞ্জয়। আমি কিছুই করছি না ভাই, আমি একজন পথিক, পথে পথে ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতেই এখানে চলে এসেছি আমি। আজকে আমি এখানে ভাত খাবো। তারানাথ কিছুই বলল না, শুধু মুচকি মুচকি হাসল। ছেলেটি আবার বলল, যদি থাকতে দেন এই বাড়িতে তাহলে আমি একটু ঘুমোবো। আসলে স্বপ্ন দেখতে হবে কি না। বিভাস ছেলেটির কথা শুনে অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, ছেলেটি এসব কি বলছে? নিশ্চয়ই ওর মাথার কোনো সমস্যা আছে। বিভাস আর কোনো কথা না বলে ছেলেটিকে সাথে নিয়ে ভিতর ঘরে চলে এলো। আমি আমার রুমেই শুয়েছিলাম। ছেলেটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম। ছেলেটি শেষমেশ আমাদের গ্রামের বাড়িতে এলো। ছেলেটি কি আমাকে এতদিন ধরে অনুসরণ করছিল? আমি বিভাসকে বললাম, এই বিভাস, এই ছেলেটি কে রে? এই ছেলেটাকে তো আমি আগেও দেখেছি। ওর নাম মৃত্যুঞ্জয়। আজকে নাকি ও এখানে ঘুমোবে। ও নাকি আজকে স্বপ্ন দেখবে। মৃত্যুঞ্জয় আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন না? তারানাথ তো আপনাকে আমার কথা অনেকবারই বলেছে। পাসাং মারায় গিয়ে তো আপনার সাথে আমার দেখাও হয়েছে। আপনি কি সবটাই ভুলে গেছেন? ধীরে ধীরে সবটাই মনে পড়ে গেল আমার। তাহলে এই সেই মৃত্যুঞ্জয়। ওর আরও একটি নাম আছে, অমর জীবন। বিভাসকে কিছু বুঝতে না দিয়ে আমি বললাম, বেশ তো, ও যখন থাকতে চাইছে ও থাকুক, তুই বরং ওকে একটা ঘর ঠিক করে দে। সকালবেলা বিভাস আর তারানাথ অমর জীবনের ঘরে যায়। তারানাথ অমর জীবনকে জিজ্ঞেস করে, কি স্বপ্ন দেখলে অমর জীবন? চলো তারানাথ, বিভূতির ঘরে চলো, ওখানে বসেই আমি সবটা বলছি। আমি বিছানায় শুয়েছিলাম। এমন সময় তারানাথ, বিভাস আর অমর জীবনকে দেখলাম আমার ঘরে আসতে। অমর জীবন আমার ঘরে এসে বলল, বিভূতি, তোমার সাথে আমার কথা আছে, খুব মনোযোগ দিয়ে শোনো। আমি জানি তোমাদের গ্রামের শ্মশানে কেউ গেলে হারিয়ে যেত বা পাগল হয়ে যেত। তোমার বন্ধু কার্তিকও পাগল হয়ে গিয়েছিল। তুমি প্রথম যখন তোমার ঠাকুরদার শরীর খারাপের চিঠি পেয়ে গ্রামে আসো, তখন তোমার সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটে। তুমি পিছন থেকে তোমার বাবার কণ্ঠস্বর শুনতে পাও। তুমি দেখো তোমার দিকে কিছু কঙ্কাল এগিয়ে আসছে।
তুমি এও দেখো বিভাসের কাটা মাথা হাওয়ায় ভাসতে ভাসতে তোমার দিকেই এগিয়ে আসছে। আমি কি ঠিক বলেছি বিভূতি? হ্যাঁ আমার জীবন, তুমি ঠিকই বলেছ। কার্তিক কিভাবে পাগল হয়েছিল সেটা আমি জানি। কার্তিক সাদা শাড়ি পরা একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটাকে দেখে মনে হয় মেয়েটা ঠিক মাটিতে নয়, হাওয়ায় ভেসে ভেসে আসছে। মেয়েটা কার্তিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনার কিছুদিন পর কার্তিককে শ্মশানের ভিতর পাওয়া যায়। তারপর কেটে যায় বেশ কিছুদিন। কার্তিক ধীরে ধীরে পাগল হয়ে যেতে শুরু করে। কার্তিক যে মেয়েকে দেখতে পেয়েছিল, আসলে সেই মেয়েটা ছিল এক অশরীরী। অনেক বছর পর তোমার ছোট সময়ের বন্ধু হরেন আর মহেশের সাথে তোমার দেখা হয়। তুমি তোমার সাথে ঘটে যাওয়া ঘটনা হরেনকে খুলে বলো। হরেন তোমার কথা প্রথমে বিশ্বাস করে না। পরে হরেন বলে, আমি যাব সেই শ্মশানে। তোমরা 4 জন শ্মশানে যাও। তুমি সাদা শাড়ি পরা একটা মেয়েকে দেখতে পাও। এই দৃশ্য দেখার পর তোমরা ওখান থেকে চলে যাও। তোমরা বললে ভুল হবে, তুমি আর বিভাস ওখান থেকে চলে আসো। আসলে হরেন আর মহেশ গ্রামে আসেইনি, ওরা তো এখনো কলকাতায় আছে। তুমি তো জানো বিভূতি, কলকাতায় বসে হরেন আর মহেশের সাথে তো তোমার দেখা হয়। তারপর তুমি মঠ লেনে যাও। মঠ লেনে গিয়ে তুমি তারানাথকে সবটা খুলে বলো। তারানাথকে তুমি তোমার গ্রামে নিয়ে আসো। তারানাথ তোমাদের ঘর শেষ শস্য দিয়ে বন্ধন করে দেয়। তারপর শ্মশানে গিয়ে সেই অশরীরীটাকে তাড়িয়ে দেয়। তোমরা সবাই ভেবেছিলে অশরীরীটা আর কোনো সময় আসতে পারবে না, কিন্তু তোমাদের ধারণা ভুল প্রমাণ করে অশরীরী আরও শক্তিশালী হয়ে গ্রামে ফিরে এসেছে। অশরীরীটাকে তাড়িয়ে দেওয়ার পর তুমি তারানাথ আর কিশোরী কলকাতায় ফিরে যাও। কলকাতায় গিয়ে তুমি তোমার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ো। তোমার বড় কর্তা তোমার কাজের ওপর খুশি হয়ে তোমায় প্রমোশন দিয়ে দেয়। তোমার বড় কর্তা তোমাকে বলে কোথাও ঘুরে আসতে, তোমাকে কিছু টাকাও দেয়। সেই টাকা দিয়ে তুমি তোমার বাবা মায়ের জন্য জামা কাপড় কেনো। এমন সময় মুষলধারে বৃষ্টি নামে। তোমার তারানাথের কথা মনে পড়ে। তখন তুমি তারানাথের বাড়িতে যাও আর গিয়ে কিশোরীকেও দেখতে পাও। কিশোরী তোমায় একটা চিঠি দেয়। চিঠিটা তোমার কাকিমা তোমায় পাঠিয়েছিল। চিঠিতে লেখা ছিল, তোমার ঠাকুরদা এবার সত্যি সত্যি শরীর খারাপ করেছে, তুমি আবার এখানে গ্রামে চলে এসো। তুমি প্রথমে বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করো। তুমি তখন গ্রামে চলে আসো। গ্রামে এসে তোমারও শরীর খারাপ করতে শুরু করে। কিছু খেলেই তুমি বমি করে ফেলো। বমির সাথে রক্তও পড়ছে। সেই অশরীরীটাকে তোমার ঠাকুমাও দেখেছে। সে দেখেছে সাদা শাড়ি পরা মেয়ে হাওয়ায় হাঁটছে। তুমিও কিছু শব্দ শুনতে পেয়েছ। তারপর হঠাৎ করেই গরু, ছাগল, হাঁস, মুরগি মারা যেতে শুরু করে। তুমি কিশোরীকে একটা চিঠি পাঠাও। কিশোরী তারানাথকে সাথে নিয়ে গ্রামে আসে। তারানাথ দেখে তারানাথের বন্ধন কেউ উঠিয়ে ফেলেছে। অশরীরীর একার পক্ষে এই বন্ধন ওঠানো সম্ভব নয়, এর পিছনে অন্য কারোর হাত আছে। তারানাথ বিভাসকে সাথে নিয়ে শ্মশানের ভিতরে যায় আর গিয়ে দেখে একজন কাপালিক যজ্ঞ করছে। এখন আসল ঘটনায় আসা যাক। এসব ঘটনার সূত্রপাত হয় আরেকটি ঘটনার মধ্য থেকে। তুমি গ্রামে আসার বেশ কিছুদিন আগে তোমার ঠাকুরদা শহর থেকে গ্রামে আসার পথে ভুল করে সেই শ্মশানে চলে যায়। তখন গভীর রাত ছিল, বিধায় তোমার ঠাকুরদা কিছু দেখতে পাচ্ছিলেন না। ভুল করে সে পঞ্চমুণ্ডির আসনে পাড়া দিয়ে বসে। সেই শ্মশানে একজন কাপালিক ছিল। অনেকদিন ধরেই সে কাপালিক যজ্ঞ করছিল। সেদিন যদি পুরো রাত যজ্ঞ চালিয়ে যেতে পারত তাহলে তার যজ্ঞ সম্পূর্ণ হতো। তোমার ঠাকুরদা সেই পঞ্চমুণ্ডির আসনে পাড়া দেওয়ায় কাপালিকের যজ্ঞ অসম্পূর্ণই রয়ে যায়। কাপালিক কিছুক্ষণের জন্য অন্য কোথাও গিয়েছিল। এসে যখন দেখে পঞ্চমুণ্ডির আসন ভাঙা, তখন কাপালিকের ভীষণ রাগ হয়। কাপালিক তার মায়া বলে দেখতে পায় পঞ্চমুণ্ডির আসনে তোমার ঠাকুরদা পাড়া দিয়েছে। তখন কাপালিক বলে, তোকে তো আমি ছাড়ব না, তোর কাছের মানুষদেরও আমি ছাড়ব না। তোমার ঠাকুরদার কাছের মানুষ তুমি হওয়ায় তোমাকে মারার পরিকল্পনা করে সেই কাপালিক। কাপালিক জানতো তুমি গ্রামে আসবে, তাই শ্মশানে অশরীরী ছেড়ে দেয়। তারপর থেকে শ্মশানে যেই যায় সে পাগল হয়ে যায় বা হারিয়ে যায়। তারানাথ গ্রামে এসে অশরীরীটাকে তাড়িয়ে দিলেও পরে কাপালিক অশরীরীটাকে আরও শক্তিশালী করে তারানাথের বন্ধন উঠিয়ে দেয়
আর তোমার ঠাকুরদার শরীরের মধ্যে প্রবেশ করায়। পরে তোমার শরীরের মধ্যে প্রবেশ করে সেই অশরীরী। তোমাদের বাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগি সে মারতে শুরু করে। একমাত্র মা কালীই পারে এই সংকট থেকে তোমাদের রক্ষা করতে। তারানাথ, তুমি আজকে যজ্ঞে বসো, মা কালীকে স্মরণ করো, আশা করি সব ঠিক হয়ে যাবে। রাত্রিবেলায় তারানাথ যজ্ঞে বসে। বেশ কিছুক্ষণ যজ্ঞ করার পর হঠাৎ করেই একটা হাসির শব্দ শুনতে পায় তারানাথ, কিন্তু কাউকেই দেখতে পায় না। ঠিক ওই সময় তারানাথ দেখে সেই অশরীরীটাকে। অশরীরীটা তারানাথের দিকে তাকিয়ে বলল, পারবি না, তুই পারবি না, তুই কিছুতেই বিভূতিকে বাঁচাতে পারবি না। বিভূতিকে মারবো, তারপর ওর ঠাকুরদাকে। তুই শুধু চেয়ে চেয়ে দেখবি, কিছুই করতে পারবি না। আমার প্রভু বিভূতিকে বাঁচতে দেবে না। আমি বেঁচে থাকতে তুই ও তোর প্রভু বিভূতিকে কিছুই করতে পারবে না। কথাটা বলা মাত্রই তারানাথ অশরীরীর দিকে মন্ত্রপুত জল ছুঁড়ে মারল, কিন্তু অশরীরীটার কিছুই হলো না, শুধু খিলখিল করে হাসতেই লাগলো। এমন সময় সেই কাপালিকটা যজ্ঞের সামনে এসে দাঁড়ালো। তারানাথকে উদ্দেশ্য করে বলল, তারানাথ, তুই বিভূতিকে বাঁচাতে চাস? পারবি নে। বিভূতিকে বাঁচাতে চেষ্টা করলে তুই মরবি। তোর শরীরের দিকে তাকিয়ে দেখ, ইতিমধ্যেই তোর শরীর পচতে শুরু করে দিয়েছে। তারানাথ নিজের শরীরের দিকে তাকালো এবং দেখতে পেল শরীর থেকে পোকা বেরিয়ে আসছে। ঠিক এমন সময় তারানাথ অমর জীবনের কণ্ঠস্বর শুনতে পায়। অমর জীবন তারানাথকে বলে, চিন্তা করো না তারানাথ, মা কালীকে স্মরণ করো, একমাত্র মাই পারবেন সব কিছু ঠিক করতে। তারানাথ অনবরত মা কালীকে ডাকতে লাগলো। এমন সময় আকাশ নীল হয়ে উঠল। আকাশ থেকে দুটি ত্রিশূল কাপালিকার অশরীরীর গায়ের ভিতর গেঁথে গেল। ধ্বংস হয়ে গেল কাপালিকার অশরীরী। তারানাথ আমার কাছে এসে বলল, বিভূতি, তোমার আর তোমার ঠাকুরদার সংকট কেটে গিয়েছে। ধ্বংস হয়ে গেছে কাপালিক ও অশরীরী। তুমি আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।